বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা লাইভে যারা আমার কথা শুনছেন এবং শুনবেন, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে প্রতিদিন লাইভে আসা ঠিক না, তবু আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেজন্য লাইভে এসেছি। আপনারা গত কয়েকদিন দেশে বিদেশে যারা আছেন, আমাদের বাংলা ভাষাভাষী সবাইকে একটা ষড়যন্ত্রকারী চক্র বলে বেরিয়েছে, আমাকে দল থেকে বহিষ্কার করছে। আসলে বিষয়টা শুনতে হাস্যস্কর সবার কাছে। আমাকে কেন দল থেকে বহিষ্কার করবে? কি কারণ? আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়ার পরেও আমি শান্ত থেকে সব পরিস্থিতির মোকাবিলা করেছি। আজকে সন্ধ্যার একটু আগেই বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মেসেজ দিয়েছেন, তুমি শান্ত থেকে কাজ করো আর নিজের শরীরের প্রতি যত্ন রাখো। কোম্পানিগঞ্জের সকল সমস্যা অচিরেই সমাধান করা হবে। সেই বিষয়টা আপনাদেরকে জানানো প্রয়োজন মনে করেছি বিদায় আজকে বিরক্ত করছি। আসলে আমাদের এলাকায় আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, এটা যদি আরো আগেই হস্তক্ষেপ করা হতো বিভিন্ন পর্যায় থেকে, তাহলে আজকের পর্যায়ে পৌঁছত না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ বিষয়ে যাদের দায়িত্ব ছিল তাদের অবহেলার কারণে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরেও আমি আজকে খুশি হয়েছি, নেত্রী বলেছেন অনতিবিলম্বে বিষয়টার সমাধান করবে। আমি প্রত্যাশা রাখব কোম্পানিগঞ্জে শান্তির স্বার্থে যাতে অচিরেই এই কোম্পানিগঞ্জের সমস্যার সমাধান হোক। আসলে রাজনীতি আজকে এমন এক পর্যায়ে গিয়েছে, বিরোধী দলবিহীন রাজনীতিতে সরকারি দলের অধিকাংশ নেতাকর্মীর নীতি নৈতিকতা এমন পর্যায়ে পৌঁছেছে, আজকে রাজনীতি করার মতো পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। এটা চলতে দেওয়া যায় না।
দেখেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বলেছেন কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন, কিন্তু রাজনীতি আর পেশা এক নয়। আজকে তারা মনে করে রাজনীতি মানে আমার পরিবারকে বাঁচিয়ে রাখার একটা হাতিয়ার, আমরা আজকে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছি। এটা আজ চলতে দেওয়া যায় না। বঙ্গবন্ধু বলেছে যাদের আদর্শ নাই, নীতি নেই, যারা দুর্নীতিবাজ, যারা দেশকে ভালোবাসে না, তারা যদি প্রতিষ্ঠান থেকে বের হয়ে যায় তাতে প্রতিষ্ঠান দুর্বল হয় না, প্রতিষ্ঠান শক্তিশালী হয়। এ থেকে প্রতীয়মান হয় আজকে অপরাজনৈতিক হোতাদের দল থেকে যদি বের করে দেওয়া হয় সেক্ষেত্রে দল দুর্বল হবে না, বরং দল শক্তিশালী হবে এবং দলের গ্রহণযোগ্যতা জনগণের কাছে বাড়বে। দল যে কোনো নির্বাচনে অনুকূল পরিবেশে নির্বাচন করতে পারবে। তো আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা সুন্দর পরিবেশ দেখতে চাই, যেই চেতনা নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আজকে দলকে পুনর্গঠন করতে হবে। এটা হচ্ছে কর্মীদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। আজকে একটা বিষয়, আমাদের এসএসএফ এর শুভ জন্মদিন, জন্মদিন উপলক্ষে এসএসএফ এর মান্যবর ডিজি জনাব মুজিবুর রহমান সাহেব সহ এসএসএফ এর কর্মকর্তা এবং সৈনিকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে শুনে অত্যন্ত খুশি হয়েছি, এসএসএফ এর মান্যবর ডিজি জনাব মুজিবুর রহমান সাহেব অত্যন্ত ভালো মানুষ, দেশের প্রতি কমিটেড, নেত্রীর প্রতি কমিটেড। তিনি আজকে এসএসএফ এর জন্মদিবসের কর্মসূচি উদযাপন না করে সে অর্থ আমাদের দেশের হতদরিদ্র গৃহহীন পরিবারকে 100টি ঘর নির্মাণের জন্য 2 কোটি টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করেছেন। তো আমি আজকে কথা আর বাড়াবো না। আমার কোম্পানিগঞ্জে আমি একটা সমাবেশ করেছি,
কর্মীদেরকে নিয়ে সব এলাকার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। আমি কোম্পানিগঞ্জের শান্তির স্বার্থে আমি আজকে এখানে একটা দলের একটা কমিটি করে দিয়েছি, আহ্বায়ক কমিটি। আমাদের এ দলের অনেক ত্যাগী নেতা, দুঃসময়ের নেতা, আমাদের মরহুম আলিমাম চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের নির্বাচন কমিশনার সাদাত হোসেন সাহেবের বড় ভাই হাসান ইমাম বাদল সাহেবকে কনভেনার করে একটা কমিটি আমরা করেছি। এই কমিটি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবেন। আমাদের প্রতিপক্ষে যারা আছে তারা যদি কথা বলতে চান সেক্ষেত্রে তাদের সাথে কথা বলবেন, প্রশাসনের সাথে কথা বলবেন এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে কোম্পানিগঞ্জের শান্তি স্থাপনের জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আজকে যারা এখানে গত 5 মাস তাণ্ডব চালিয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের এই অপরাজনীতি বন্ধ করে কোম্পানিগঞ্জে শান্তির স্বার্থে মূল স্রোতধারার সাথে একত্রিত হয়ে আমাদের হাসান ইমাম বাদল সাহেবের নেতৃত্বে আমরা যে কমিটি করেছি তাদের সাথে আলোচনা করে আপনারা সততার সহিত দলের কার্যক্রম পরিচালনার আশ্বাস প্রদানের মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসুন। এখানে 2টা মায়ের বুক খালি হয়েছে। আমার পৌরসভায় 2000 গুলি হয়েছে। 6 বার আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমার ছেলে মাথা ফাটিয়ে চৌচির করেছে। আমার আব্বা মাকে গালাগাল করেছে। আমার পিতাকে রাজাকার বলেছে। আমি আজকে এই বিষয়গুলো নিয়ে কিছু বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে কথা বলেছি। সেগুলো হচ্ছে আমার মা বাবাকে যারা গালি দিয়েছে, আমার আব্বাকে যারা রাজাকার বলেছে, যারা আমার স্ত্রী মেয়ের বিরুদ্ধে কটূক্তি করেছে, তাদের বিষয়ে আমি কঠিন বিচার আমি চেয়েছি। আমি কিছুটা আশ্বস্ত হয়েছি। আমি আশাবাদী আমি এ বিষয়ে একটা সুবিচার আমি দলের কাছে পাব। আমরা চাই না রক্তপাত। আমি খোদাকে হাজির নাজির জেনে বলবো, এখানে যে কয়েকটা ঘটনা আমাদের প্রতিপক্ষের উপর হয়েছে, বিশেষ করে বাদলের উপর আক্রমণ,
এটা যদি আমি জেনে থাকি, এ বিষয়ে যদি আমি কোনো নির্দেশ দিয়ে থাকি, আমি একটা পবিত্র চেয়ারে বসে বলছি আল্লাহ এখন আমার মৃত্যু করুক। আমি এই মিথ্যার রাজনীতি আমি করি। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আমি সাহস করে সত্য কথা বলবো, অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। সেই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে সেগুলো হয়তো অনেকের বিরুদ্ধে যাচ্ছে, আজকে অনেকে ক্ষুব্ধ হচ্ছে। আমার কিছু করার নেই। আমি আমার এই পথ থেকে সরার কোনো উপায় নেই, কোনো পথ নেই। আমাকে বলতে হবে। আর আমি যারা আজকে আমাকে দোষারোপ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে, আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে যে আদালতে বলেন, জনতার আদালত বলেন আর রাষ্ট্রীয় আদালত বলেন, যে আদালতে আমার বিচার করেন আমি মাথা পেতে নেব। আর কোম্পানিগঞ্জের গত 5 মাসে যে ঘটনা ঘটেছে এটা চলতে দেওয়া যায় না। আমি আজকে সিদ্ধান্ত দিয়েছি আমার পক্ষ থেকে, কোম্পানিগঞ্জ থেকে আজ থেকে অস্ত্র উদ্ধার শুরু করুন। অস্ত্র আজকে সন্ত্রাসীদের হাতে রেখে কোম্পানিগঞ্জে কোনো শান্তি স্থাপন করা যাবে না। অস্ত্র অবশ্যই উদ্ধার করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে প্রশাসন শতভাগ নিরপেক্ষ থাকবে, আমার পক্ষে থাকবে। এই প্রয়োজনীয়তা আমি অনুভব করি না এবং আমি এই নীতিতেও বিশ্বাস করি না। প্রশাসন নিরপেক্ষ থেকে এখানকার আগামী পরিস্থিতিগুলা মোকাবিলা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রশাসনকে কোম্পানিগঞ্জের শান্তির জন্য, কোম্পানিগঞ্জের অস্ত্র রাজনীতি বন্ধ করার জন্য, কোম্পানিগঞ্জে হত্যার রাজনীতি বন্ধ করার জন্য, কোম্পানিগঞ্জে মানুষ যাতে মুক্ত আকাশে নিঃশ্বাস ফেলতে পারে সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আমার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমি প্রশাসনকে দেব। আজকে অনেকে আমার লাইভ শুনছেন, দেশে বিদেশে অনেকে আছেন। কষ্ট লাগে, আমেরিকা যেতে পারিনি চিকিৎসার জন্য, ষড়যন্ত্র হয়েছে। আগেই বলেছি আর এই বিষয় বলতে চাই, আমি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করি না এবং করবও না। রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, আর বক্তৃতা দিই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে, আর কথা বলি সজীব ওয়াজেদ জয় আর সাইমা ওয়াজেদ পুতুলের সৎ রাজনীতির কথা। এটা আমি বলে যাব,
এ পথে যত বাধা বিপত্তি আসুক, সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাব। পরিশেষে আমি বলব, অনেক স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছে এদেশের গরিবের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। চেষ্টা করেছিল কৃষক রাজ, শ্রমিক রাজ প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমাদেরকে শপথ নিতে হবে, বঙ্গবন্ধু রক্ত দিয়ে যে আদর্শ আমাদের মাঝে রেখে গেছে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছেন, যিনি 1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে মার্কিন সাম্রাজ্যবাদের পতলে কুত্তা মোস্তাকের নেতৃত্বে ভাটিয়া জল্লাদের হাতে সপরিবারে নিহত হয়েছে। রাজনীতি করত বঙ্গবন্ধু কি অপরাধ করেছে তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল চিৎকার করে বলেছিল, আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ঘাতকেরা এই ছোট্ট 8 বছরের শিশু আকুতি শুনে স্টেন গানের গুলিতে তার বুক যাজনা করে দিয়েছে, মাথা যাজনা করে দিয়েছে। এখনো 32 নম্বর বাড়ির দেওয়ালে লেগে আছে শেখ রাসেলের মাথার মগজ। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা যদি রাজনৈতিক কারণে জননেত্রী শেখ হাসিনাকে হৃদয়ে না রাখেন, আমাকে যদি হৃদয়ে না রাখেন, আপনারা বঙ্গবন্ধুকে হৃদয়ে রাখবেন, শেখ রাসেলকে হৃদয়ে রাখবেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদেরকে হৃদয়ে রাখবেন। কারণ যদি আমরা তাদেরকে হৃদয়ে না রাখি, তাহলে বিশ্বের দরবারে আমরা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বহমান, নাই নাই বয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।